আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, স্বাগত আপনাকে স্টুডিওতে। আমরা শিরোনাম পড়েছে, তারপর আপনার সাথে আলোচনায় যাব। এই মুহূর্তে আমরা জানিয়ে দেব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে আওয়ামী লীগ আমলে পাচার ২৮ লাখ কোটি টাকা, শ্বেতপত্র প্রতিবেদন। ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস, হাইকোর্টের রায়। দৈনিক ইত্তেফাক, তারেক রহমান সহ সব আসামি খালাস। ১৫ বছরে ২৪,০০০ কোটি ডলার বিদেশে পাচার। এই শ্বেতপত্র ঐতিহাসিক দলিল, যেভাবে টাকা লুট হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো, বলেছেন প্রধান উপদেষ্টা। সমকালের শিরোনাম জানব ২১ আগস্ট গ্রেনেড মামলার বিচার প্রক্রিয়া অবৈধ, হাইকোর্ট। আওয়ামী লীগের আমলে ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার। তারেক রহমান সহ সবাই খালাস, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা। জানুয়ারিতে ফিরছেন তারেক। বিনিয়োগে সরকারি বড় বাধা, শ্বেতপত্রে হাসিনার কালো অধ্যায়। শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনের। রয়েছে যুগান্তর, জানব শিরোনাম তারেক সহ সব আসামি খালাস, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ডেথ রেফারেন্স নাকচ, আসামিদের আপিল মঞ্জুর। ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার, অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ। শ্বেতপত্র কমিটির দাবি ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন আদালত, বিএনপি। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাস। একই ধরনের শিরোনাম আছে সব পত্রিকায়। ডেইলি স্টার শিরোনাম করেছে তারেক, বাবর, অল আদার্স অ্যাকুয়েটেড। এই তো আজকে শিরোনামগুলো ছিল এরকম। তারেক রহমান সহ, অর্থাৎ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে। এবং আরেকটি শিরোনাম আছে যেটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, যে দেশে থেকে গত ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। প্রথমে আমি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিষয়টি নিয়ে আপনার কাছে আসতে চাই। দেখুন, একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে, বিচার বিভাগ আসলে স্বাধীনভাবে কখনোই রায় দেয়নি, কিংবা স্বাধীনতার সাথে বা বিচার বিভাগের এক ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে বিচার বিভাগের রায়গুলো কি পাল্টেছে, সেইভাবে কি হয়েছে? আমি যদি এই ২১ আগস্ট গ্রেনেড হামলার যে রায়টা হলো ২০১৮ সালে, এই মামলার যখন রায় ঘোষণা করা হলো, তখন তো তারেক রহমান সহ বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলো। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সেই রায় এই মুহূর্তে এসে পুরোটাই খালাস হয়ে গেল, এবং বলা হলো যে তখন যে ২০১২ বা ২০১৩ সালের দিকে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটটাই ছিল অবৈধ। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ার এই ধরনের কেন হবে? মানে এইটাও তো এক ধরনের কালো অধ্যায় বলা যায়, যে তখনকার বিচার প্রক্রিয়াকে যদি আমরা চিন্তা করি, যে সেইটাকে যদি আমরা গ্রাউন্ড ধরি, তাহলে তো পুরো উল্টে যাওয়া একটা বিচার প্রক্রিয়া। এই বিচার প্রক্রিয়া এখন যেটা হলো, যে তারেক রহমান সহ বা এই সবাই খালাস হয়ে গেল, ঠিক আছে, সেখানেও একটা প্রশ্ন থেকে যায়, তাহলে ওই সময় যে ঘটনাটা ঘটেছিল, যে হামলাটা হয়েছিল ২১শে আগস্ট, সেখানে কিন্তু হামলা হওয়ার ক্ষেত্রে তো কোনো বিভেদ থাকা উচিত না। হামলা তো হয়েছিল, এবং প্রকাশ্য হামলা, এবং বেশ নারকীয় হামলাই বলা যায়। সেখানে যদি এই আসামিরাই জড়িত না থাকে, কোনো না কোনোভাবে তো সেটা কেউ না কেউ সেই হামলা করেছে। সেই হামলায় যদি বলা হয় যে আওয়ামী লীগ নিজে নিজে জড়িত, সেটাও এক ধরনের প্রেক্ষাপট থাকবে। কেউ কেউ বলছে বিদেশি শক্তির মাধ্যমে এটা করানো হয়েছে, তাও তো করা হয়েছে, ঘটনা তো ঘটেছে। সেটাও কি আদালতের সামনে আনার উচিত ছিল? আমার যেটা মনে হয় যে হ্যাঁ, হামলাটা হয়েছে, এই রায় ঠিক আছে, আমরা এই রায়কে সবাই সাধুবাদ জানাচ্ছে। এই রায় যদি ঠিক থাকে, তাহলে সেই ঘটনাটা কারা ঘটেছিল, বিষয়টা এমন না যে কোনো হামলাই হয়নি, তেমন তো হওয়ার কোনো সুযোগই নাই, সেটা তো নিশ্চিতভাবে হয়েছে। কেউ বিএনপি হয়তো বলছিল যে এটা আওয়ামী লীগ নিজেরা করতে পারে নিজেদের মাঠ ফেভারে নেওয়ার জন্য, সেটা একটা কথা। আবার এখন অনেকে বলছে যে বিদেশি শক্তি এখানে ইনভলভ আছে, সেটাও আদালতের সামনে আনা উচিত। এইটাকে আরও বেশি তদন্ত করা উচিত, যে কি ঘটনা সেদিন ঘটেছিল, এটা দেখা উচিত, এটা আমার কাছে মনে হয়। জি, ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার, অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ।
15 বছরে একটি দেশ থেকে 28 লাখ কোটি টাকা একটি বাজেটের সমান বা তার চেয়েও বেশি, কতটা ভয়াবহ হলে আমি ভাবছিলাম যদি এই টাকাগুলো পাচার সুযোগ না পেত বা না হতো তাহলে দেশের চেহারা কি হতে পারত। এটি খুব স্বাভাবিক যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যে টাকা দিয়ে দ্রব্যমূল্য কিনে দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবাই খাচ্ছে, উল্টো হতে পারতো। 70 টাকার আলু হয়তো থাকতে পারতো এখনো 30 টাকা। দেশের চেহারা কি হতে পারতো, তো সেটা যে হয়নি সেটা বোঝাই যাচ্ছে। এবং প্রত্যেক বছর 2 লাখ কোটির মতো, তাই না, যদি 15 বছরে 28 লাখ কোটি হয় তাহলে হ্যাঁ, মানে 1.6 কত যেন এরকম 1,80,000 কোটি টাকা পাচার হয়ে গেছে 1 লাখ 80, মানে কি সুন্দর করে চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের উপরে। তো এটা আসলে মানে কি ভয়াবহ চিত্র উঠে আসছে যে ওই সময়টাতে যদি এই টাকাগুলো যদি মানে সেভ করা যেত তাহলে বাংলাদেশের চেহারা, যেটা আওয়ামী লীগ সরকার বলছিল যে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ে নিয়ে যাব, যে স্বপ্ন দেখাচ্ছিল বা কিংবা যে সিঙ্গাপুর হয়ে যাব, সেই স্বপ্নটার কাছাকাছি তো নিশ্চয়ই তারাই যেতে পারতো যদি এই জায়গাগুলোতে তারা এই কাজগুলো না করতো। আসলে এটা শুধুমাত্র আমি শেখ হাসিনার মানে যেই করেছে সরকারে যারা ছিল তাদের পক্ষে হয়ে, মানে সরকারের পক্ষে হয়ে যারাই করেছে, অন্য দলের যে মানে যারাই করেছে তাকেই তো খামোশ করা যায়। অবশ্যই। এবং সরকারের যদি নিজস্ব ইচ্ছে না থাকে তাহলে আসলে দুর্নীতির এই পর্যায়ে সেটা আসলে করা সম্ভব না। শীর্ষ পর্যায় থেকে কিছু না কিছুভাবেই এটার ইনভলভেশনটা যদি না থাকে এইরকম পুকুর চুরি করা সম্ভব না। তো সব মিলিয়ে এই ধরনের পুকুর চুরি ঠেকানো গেলে হয়তো বাংলাদেশের চেহারা আজকে অনেক ভিন্নই থাকতো এবং সেটা আমাদের জন্য হয়তো অবকাঠামোগত উন্নয়ন, দেশের জনগণের জীবনযাত্রার মান, আপনার হচ্ছে যে দ্রব্যমূল্যের নিম্ন গতি, তারপরে খেটে খাওয়া মানুষের জন্য কিছু একটা কর্মসংস্থানের ব্যবস্থা, সবকিছুই তো এগিয়ে আসতো। হ্যাঁ, পাল্টে যেত, সবকিছুই পাল্টে যেত। এবং আপনি অবকাঠামো উন্নয়ন নিয়ে আসলে আমি খুব বেশি করতে চাই না, কারণ অবকাঠামো এমনও হয়েছে যেটা প্রয়োজন নেই সে ধরনের অবকাঠামোর দিকেও আওয়ামী সরকার গিয়েছে। জি, মানে সঠিক ওয়েতেই অবকাঠামোর দিক নিয়ে আমি খুব একটা নেই, কিন্তু আমার কথা হচ্ছে অবকাঠামোর সঙ্গে তারা যে কাজটাতে কখনোই করেনি সেটা হচ্ছে অর্থের মানে বৈষম্যটা, মানে সেটা হচ্ছে যে ধনীদের কাছে প্রচুর টাকা চলে যাচ্ছে কিন্তু যারা একটু নিম্ন শ্রেণী তাদের কাছে সেই টাকা যাচ্ছে না। এই যে বৈষম্যটার ঠেকানো তারা চিন্তাই করেনি। তারা ভেবেছে হয়তো অবকাঠামো তৈরি করে ফেলতে পারলেই হয়তো আমার উন্নয়নটা দৃশ্যমান হয়ে গেল, রাস্তাঘাট করতে পারলে উন্নয়ন হয়ে গেল, কিন্তু এই সঙ্গে মানুষের দৈনন্দিন চাহিদা, খাবার চাহিদা, স্বাস্থ্য, তারপরে পড়াশোনা, সব কিছু মিলিয়ে সব কিছুর সঙ্গে যে এই অবকাঠামোর সঙ্গে সম্পর্ক আছে সেই সম্পর্কটা তারা আসলে মানতে চায়নি অথবা বুঝতে চায়নি। এটা আমার কাছে মনে হয়েছে। কারণ আমি হয়তো রাস্তা হয়ে গেল, আমি রাস্তা দিয়ে চললাম, বাট সেই সময়টাতে আমার কাছে খাবারের জন্য পর্যাপ্ত টাকা নেই, তাহলে আসলে আমি ওই রাস্তা ব্যবহারটাকে আনন্দ আমাকে দিবে না। তো হ্যাঁ, আমার মৌলিক চাহিদাগুলো চিন্তা করা উচিত ছিল, সেটা হচ্ছে অন্য বস্তু, হ্যাঁ অন্যটাই, সেটাই। তো সেই জায়গাটাতে যদি খেয়াল না করে আমি শুধু অবকাঠামোর চিন্তা করি তাহলে আসলে উন্নয়ন দৃশ্যমান। এবং খুব সম্ভবত এই ধরনের কিছু সমস্যা তারা যেহেতু তৈরি করেছে এবং মানুষের ভিতরে ক্ষোভটা তখনই বেড়েছে যে আমি অবকাঠামো নিয়ে, আমার কাছে মনে হয় না যে খুব বেশি মানুষ তারা অবকাঠামো উন্নয়ন নিয়ে আওয়ামী লীগকে বাহবা দিয়েছে। আমরা দেখেছি যে অনেক মানুষই বাহবা দিয়েছে, এখন হয়তো ভিন্ন কথা বলছে, সেটাও আলাদা ইস্যু আছে, কিন্তু মানে মূল সমস্যা জায়গায় তারা ছিল সেটা হচ্ছে বৈষম্য, মানে খাবারের বৈষম্য হোক, জীবনযাপনের বৈষম্য হোক। অর্থাৎ আপনি যেটি বলছিলেন যে ধনী হয়েছে, গরিবী থেকে গেছে, যে এটি আমরা পরবর্তীতে এরকম দেশ দেখতে চাই না, দেখতে চাই ভালো কিছু। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে